বরাবরের মতোই আপনাদের সঙ্গে অপারেটিং সিস্টেম ক্লাসে আমি আছি ঐশ্বর্য পাণ্ডে। আজকে আমরা শুরু করব সপ্তম অধ্যায়, মেমোরি ম্যানেজমেন্ট টেকনিক। আজকে আমরা আলোচনা করব ফ্র্যাগমেন্টেশন নিয়ে। ব্যবহারকারীর প্রক্রিয়াগুলি মেইন মেমোরি থেকে লোড এবং আনলোড করা হয় এবং প্রসেসগুলি মেমোরি ব্লকের মেইন মেমোরিতে রাখা হয়। অনেক স্পেস প্রসেস লোডিং এবং আনলোডিং করার পর থেকে যায়, যে অন্য প্রসেস তাদের আকারের কারণে ওইখানে কি করতে পারে না, লোড করা যেতে পারে না। মেইন মেমোরি অ্যাভেলেবেল, কিন্তু মূল মেমোরির প্রক্রিয়াগুলির ডাইনামিক অ্যালোকেশনের কারণে অন্য প্রক্রিয়া লোড করার জন্য এই স্থান অপর্যাপ্ত থাকে। আমরা যদি সহজ কথায় বলি, ফ্র্যাগমেন্টেশন ইজ ওয়েস্ট অফ মেমোরি। ফ্র্যাগমেন্টেশন হচ্ছে মেমোরির ওয়েস্টেজ, অর্থাৎ আমার মেমোরি পর্যাপ্ত রয়েছে বা মেমোরি আমার ফাঁকা জায়গা, ফ্রি স্পেস অ্যাভেলেবেল, ফ্রি স্পেস থাকা সত্ত্বেও যখন ওই স্পেসে আমি যে কোনো প্রসেসকে অ্যালোকেট করতে পারছি না, এই ধরনের সিচুয়েশনকে আমরা ফ্র্যাগমেন্টেশন বলে থাকি। ফ্র্যাগমেন্টেশন মূলত দুই ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন, অপরটি হচ্ছে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন, অভ্যন্তরীণ ফ্র্যাগমেন্টেশন। তাহলে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন শুরু করার আগে আমাদেরকে একটি বিষয় ক্লিয়ার থাকতে হবে, ফ্র্যাগমেন্টেশন কোন ধরনের মেমোরি অ্যালোকেশনে হয়। সবসময় কন্টিজিয়াস মেমোরি অ্যালোকেশনে ফ্র্যাগমেন্টেশন হয়। তাহলে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন বলতে কি বোঝাচ্ছে, যখন প্রক্রিয়াগুলোর জন্য বরাদ্দ করা মেমোরি ব্লক ইনিশিয়াল রিকোয়েস্ট থেকে বেশি হয়, তখনই আমাদের ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন ঘটে। যেমন এখানে ধরে নিচ্ছি এই মেমোরি ব্লক, তাই না, মেমোরি ব্লক 8 MB, মেমোরি ব্লক হচ্ছে 10 MB, 50 MB। যদি আমার 2 MBর কোনো একটা প্রসেস আসে, তাকে আমরা কোথায় রাখবো, ধরে নিলাম P1, আমার তার সাইজ কত বললাম 2 MB, এবং এই ব্লকটার সাইজ কত 8 MB। আমরা শুরুতেই বলেছি যে ফ্র্যাগমেন্টেশন হয় কন্টিজিয়াস মেমোরি লোকেশনে, এবং কন্টিজিয়াস মেমোরি লোকেশনকে আমরা প্রিভিয়াসলি আলোচনা করেছি। একটি ব্লকে যখন আমরা শুধুমাত্র একটি প্রসেসকেই রাখতে পারবো, এই ধরনের মেমোরি অ্যালোকেশনকে বলে কন্টিজিয়াস মেমোরি অ্যালোকেশন। তাহলে প্রসেস 1 যখন তাকে আমি এই ব্লকে রাখছি, তার সাইজ হচ্ছে 2 MB, এইখানে আমার একটি ফাঁকা জায়গার সৃষ্টি হচ্ছে, এই যে 6 MB। দেন আমি আরেকটি প্রসেস যদি আমার অ্যারাইভ করে, ধরে নিচ্ছে সাইজ হচ্ছে 8 MB, তাহলে এখানে যখন 8 MBর আমি আরেকটি প্রসেস রাখছি, এখানে আমার আরেকটি ফাঁকা জায়গার সৃষ্টি হচ্ছে, যেটা কত 2 MB। এখন আমি ধরে নিচ্ছি এই যে 50 MB, এই 50 MB এখানে আমার নতুন আরেকটি প্রসেস অ্যারাইভ করলো, যার সাইজ হচ্ছে 10 MB। তাহলে তিনটি ব্লকে আমি যথাক্রমে তিনটি প্রসেস দিয়ে দিলাম, এবং এখানে এমটি স্পেস কত হচ্ছে 40 MB। তাহলে এই প্রত্যেকটা ব্লকে আমার এইখানে ফাঁকা জায়গার সৃষ্টি হচ্ছে। এখন আমি ধরে নিলাম আমার কাছে 50 MBর একটা প্রসেস অ্যারাইভ করলো। 50 MBর যখন প্রসেস অ্যারাইভ করছে, আমার এখানে ফাঁকা জায়গা কতটুকু মেমোরিতে 6, এখানে ফাঁকা জায়গা কত 4, এখানে কত 40। তাহলে আমার এই টোটাল স্পেসটাকে যদি আমি যোগ করি, কত হচ্ছে 48। ধরে নিলাম আমার কাছে 50 MBর একটি প্রসেস অ্যারাইভ করলো। এই 50 MBর প্রসেসকে আমি কি এই জায়গাটার মধ্যে রাখতে পারবো 48 MB? যেহেতু এই জায়গাটুকু ফাঁকা কতটুকু 45 MB, তার মানে এখানে আমি এই প্রসেসটিকে রাখতে পারবো না। এই প্রসেসের সাইজ বেশি হয়, এখানে আমি এই প্রসেসটিকে রাখতে পারছি না। কিন্তু যদি সাইজ বেশি না হতো, যদি এমন হতো আমার কাছে 40 MBর একটা প্রসেস রিকোয়েস্ট করলো, 40 MBর প্রসেস যখন রিকোয়েস্ট করছে 48 MB, এই জায়গাটা তো আমার জন্য বিগ এনাফ, অর্থাৎ 40 MBকে আমি 48 MBর একটা জায়গায় অবশ্যই রাখতে পারি। কিন্তু এইটা যেহেতু কন্টিজিয়াস মেমোরি লোকেশন, এই এমটি জায়গাগুলিতে বা এই ফাঁকা জায়গাগুলিতে আমি এই 40 MBর প্রসেসকে অ্যালোকেট করতে পারবো না। তাহলে এই ফাঁকা জায়গাগুলি থাকা সত্ত্বেও বা এমটি স্পেস থাকা সত্ত্বেও যখন আমি কোনো একটা প্রসেসকে অ্যালোকেট করতে পারছি না, এই ধরনের ফ্র্যাগমেন্টেশনকে বলা হয় ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন। এই এক একটি ব্লকের মধ্যে আমার ইন্টারনাল যে এমটি স্পেসগুলি, এই জায়গাগুলি আমাকে ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন তৈরি করে।
এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন। এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন ঘটে যখন ডায়নামিক মেমোরি বরাদ্দকৃত কিছু মেমোরি অল্প পরিমাণ মেমোরিকে অকেজো করে ফেলে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি 30 MB একটা মেমোরি ব্লক, এই জায়গাটা অ্যাসাইন করা হয়েছে অন্য কোনো প্রসেসের জন্য, এই জায়গাটা অ্যাসাইন করা হয়েছে অন্য কোনো প্রসেসের জন্য। 10 MBর একটা ব্লক আর এখানে হচ্ছে 10 MBর একটা ব্লক। তাহলে এখানে আমার এই মেমোরিতে টোটাল স্পেস কতটুকু? 30, 10, দেন হচ্ছে 10, 50 MB। যদি এমন হয় আমাদের কাছে প্রসেস 5 একটা রিকোয়েস্ট করলো যার আমাদের প্রয়োজন 45 কিলোবাইট মেমোরি স্পেস, তাহলে আমাদের কাছে অ্যাভেলেবেল কত? 50 হচ্ছে অ্যাভেলেবেল। 50 অ্যাভেলেবেল থাকা সত্ত্বেও আমরা 40 কিলোবাইট মেমোরি স্পেস এই প্রসেস 5কে অ্যালোকেট করতে পারলাম না। এই ধরনের যেই প্রবলেম তাকে আমরা বলে থাকি এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন। আমরা সবাই এখন কনফিউজড হয়ে যেতে পারি, তাহলে এক্সটার্নাল এবং ইন্টারনালের মধ্যে পার্থক্য কোথায়? ইন্টারনাল হচ্ছে যখন আমার এই একটা প্রসেস ব্লকের মধ্যে এই 30 কিলোবাইটের মধ্যে যখন আমি 20 কিলোবাইটের একটা হচ্ছে প্রসেসকে রাখছি, তাহলে এই ব্লকে এমটি স্পেসের জন্য আমার এখানে ফাঁকা জায়গার সৃষ্টি হচ্ছে কতটুকু, বা হোলের সৃষ্টি হচ্ছে কত? 10 কিলোবাইট। এই 10 কিলোবাইটকে আমরা বলছি ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন। আর যখন আমার এই আলাদা আলাদা ব্লকগুলি তাদেরকে সামেশন করে আমি যেই মেমোরি স্পেসটুকু পাচ্ছি, যেই অ্যাভেলেবেল স্পেস পাচ্ছি, এই অ্যাভেলেবেল স্পেসে যখন আমি নতুন কোনো একটি প্রসেসকে অ্যাসাইন করতে পারছি না, এই ধরনের সিচুয়েশনকে আমরা বলছি এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন। তাহলে সিম্পলি এক কথায় বলতে গেলে ফ্র্যাগমেন্টেশন দাঁড়াচ্ছে মেমোরির ওয়েস্টেজ। আজকে আমরা আলোচনা করব পেজিং নিয়ে। পেজিং কি? পেজিং বলতে বোঝায় মেমোরি ম্যানেজমেন্টের একটি কৌশল, একটি প্রক্রিয়ায় ফিজিক্যাল অ্যাড্রেস স্পেস নামে পরিচিত যা অসংলগ্ন হতে দেয়। অসংলগ্ন বলতে কি বোঝাচ্ছে? নন কন্টিজিয়াস হতে দেয়। অর্থাৎ নন কন্টিজিয়াস মেমোরি টেকনিকের একটি টেকনিক হচ্ছে আমরা জানি পেজিং। এই পেজিং কৌশল অবলম্বন করে আমরা কি করতে পারি? সিপিইউ যখন আমাদের যে কোনো একটি লজিক্যাল অ্যাড্রেস স্পেস বা যে কোনো একটা বাইটের জন্য রিকোয়েস্ট করে, ওই বাইটটিকে আমরা নন কন্টিজিয়াস ওয়েতে মেমোরির ফ্রেম থেকে খুঁজে বের করে সিপিইউকে আমরা ওই রিকোয়েস্টের ভিত্তিতে ওই পেজটিকে সিপিইউকে আমরা বরাদ্দ করি, বা ওই প্রসেসটিকে আমরা সিপিইউকে বরাদ্দ করি। এখন আমরা একটু ডায়াগ্রাম দেখে বুঝে নেই। সিপিইউ, তাই না? এখানে আমরা দেখতে পাচ্ছি পেজ টেবিল, আবার এখানে আমরা দেখতে পাচ্ছি ফিজিক্যাল অ্যাড্রেস স্পেস, ফিজিক্যাল মেমোরি। যখন ফিজিক্যাল মেমোরিকে আমরা বিভিন্ন কয়েকটি ব্লকে ভাগ করি এবং এই ব্লকগুলিকে আমরা তখন বলে থাকি হচ্ছে ফ্রেম। 0 to 15, অর্থাৎ এখানে আমার কতগুলি ফ্রেম আছে? 16টি ফ্রেম আছে, 0 থেকে 15 পর্যন্ত বলি। এখন আমাদের মাথায় প্রশ্ন আসতে পারে আমাদের কতগুলি ফ্রেম থাকবে বা নাম্বার অফ ফ্রেম কত হবে? নাম্বার অফ ফ্রেম কাকে বলছি? ফিজিক্যাল মেমোরিকে আমরা কতগুলি ব্লকে ভাগ করছি, এই ব্লকগুলিকে আমরা বলছি ফ্রেম। নাম্বার অফ ফ্রেম হবে আমার মেমোরি সাইজ এবং ফ্রেম সাইজ, এইটাকে ডিভাইড করে মেমোরির সাইজকে ফ্রেম সাইজ দ্বারা ডিভাইড করলে আমরা পাবো আমাদের নাম্বার অফ ফ্রেম কতগুলি হবে। সাপোজ ধরে নিলাম আমাদের হচ্ছে 16 মেমোরি সাইজ। মেমোরি সাইজ যদি 16 হয় এবং ফ্রেমের সাইজ যদি আমার 2 হয়, তাহলে নাম্বার অফ ফ্রেম কতগুলি হবে? নাম্বার অফ ফ্রেম হবে হচ্ছে আমার 8। তখন এইখানে আমার কি হবে? নাম্বার অফ ফ্রেম 8 হওয়ার অর্থ 0 থেকে 7 পর্যন্ত, অর্থাৎ 0 থেকে 7 পর্যন্ত আসলে আমরা এখানে কতগুলি ফ্রেম পাবো? 8টি ফ্রেম পাবো। ফ্রেম 1, ফ্রেম 2, ফ্রেম 3, এইভাবে আমাদের ফ্রেম 7 পর্যন্ত ফ্রেম থাকবে। এবং পেজকে আমরা বিভিন্ন অংশে ভাগ করতে পারি, এই ভাগগুলিকে আমরা কি বলি? নাম্বার অফ পেজেস। এখন প্রশ্ন আসতে পারে আমাদের একটি প্রসেসকে আমরা কতগুলি পেজে ভাগ করব? তাহলে নাম্বার অফ পেজ কত হবে? নাম্বার অফ পেজেস, পেজ নাম্বার আমার হবে হচ্ছে প্রসেসের সাইজ, প্রসেস সাইজকে আমরা ডিভাইড করব পেজ সাইজ দ্বারা। এবং একটি কনসেপ্ট আমাদের সবসময় মাথায় রাখতে হবে, পেজের সাইজ এবং ফ্রেমের সাইজ সবসময় ইকুয়াল হবে।
কেননা আমরা প্রত্যেকটা পেজকে কোথায় নিয়ে আসবো, এই যে মেমোরি ব্লক, এই ফিজিক্যাল মেমোরির এক একটা ফ্রেমের মধ্যে আমরা এই পেজগুলিকে নিয়ে আসবো। তাহলে পেজকে যখন আমরা নিয়ে আসবো, এই পেজের সাইজ এবং আমাদের ফ্রেমের সাইজ হতে হবে ইকুয়াল। আমি যদি বলি প্রসেস সাইজ হচ্ছে আমার কত 4 এবং পেজের সাইজ কত, যেহেতু এখানে ফ্রেমের সাইজ ছিল 2, তাহলে এখানেও 2 হইতে হবে। তাহলে আমাদের নাম্বার অফ পেজেস কত হবে, নাম্বার অফ পেজেস হবে হচ্ছে 2। এটা ডিপেন্ড করবে আমাদের পেজ সাইজের ওপর নাম্বার অফ পেজ কতগুলি হবে, এবং ডিপেন্ড করবে প্রসেস সাইজের ওপর। এই দুইটির ওপর নির্ভর করবে আমাদের একটি প্রোগ্রামকে আমরা কতগুলি পেজে ভাগ করছি। তাহলে সিপিইউ আমাদের রিকোয়েস্ট করবে কার জন্য, লজিক্যাল অ্যাড্রেসের জন্য। এই লজিক্যাল অ্যাড্রেস স্পেসে আমার কি থাকবে, এটা হচ্ছে পেজ নাম্বার এবং এটা হচ্ছে আমাদের অফসেট। এই লজিক্যাল অ্যাড্রেস স্পেসকে আমরা ট্রান্সলেট করছি কিসে, ফিজিক্যাল অ্যাড্রেস স্পেসে। লজিক্যাল অ্যাড্রেস স্পেসকে ফিজিক্যাল অ্যাড্রেস স্পেসে ট্রান্সলেট করতে আমাদেরকে সাহায্য করে কে, পেজ টেবিল। অলওয়েজ আমাদের মাথায় রাখতে হবে মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট লজিক্যাল অ্যাড্রেস স্পেসকে ফিজিক্যাল অ্যাড্রেস স্পেসে রূপান্তর করে বা বাইন্ড করে, কিন্তু এই মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট এই বাইন্ডিং এর জন্য হেল্প নেয় কার, পেজ টেবিলের। আমাদের পরীক্ষায় অনেক সময় প্রশ্ন আসে পেজ টেবিল বলতে কি বোঝায়। পেজ টেবিল বলতে বোঝায় যখন আমরা একটি প্রসেসকে বিভিন্ন পেজে ভাগ করি, ওই প্রসেসগুলিকে পেজে ভাগ করার উদ্দেশ্য কি, ওই প্রসেসটিকে মেমোরির এই ফ্রেমে রাখা। এই প্রসেসগুলি মেমোরির কোন ফ্রেমে আছে, এই অ্যাড্রেসটা বা এই ইনফরমেশনটা কন্টেইন করে কি, পেজ টেবিল। ধরে নিচ্ছে আমরা একটি প্রসেসকে কতগুলি পেজে ভাগ করলাম, পেজ সংখ্যা হচ্ছে 2, তাহলে 0, 1, 2, 3 এগুলি হচ্ছে বাইট। এইটা একটা প্রসেসের 0 বাইট, এটা 1 বাইট, এটা 2 বাইট, এটা 3 বাইট। যাই হোক, এটা হচ্ছে পেজ 0, এটা হচ্ছে পেজ 1। পেজ 0, এটা পেজ 1। এই পেজ 0কে আমি এই মেইন মেমোরির আমি রাখলাম কোথায়, ফ্রেম 2তে। তাহলে এই পেজ 0কে আমি রাখলাম মেইন মেমোরির কোথায়, মেইন মেমোরির ফ্রেম 2তে। এখন এই ফ্রেম 2তে যে আছে এই ইনফরমেশনটা কোথায় থাকবে, পেজ টেবিলে থাকবে। তাহলে পেজ টেবিলে P0, P1, এই P0টা কোথায় আছে, ফ্রেম 4-এ। তাহলে সামারাইজ করলে কি দাঁড়াচ্ছে, যখন আমরা কোনো একটা প্রসেসকে মেইন মেমোরির ফ্রেমে রাখছি, কোন ফ্রেমে আছে সেই ফ্রেম নাম্বারটাকে ধারণ করবে কে, পেজ টেবিল। পেজিং এর পর এখন আমরা দেখব নন কন্টিজিয়াস মেমোরি লোকেশনের আরেকটি টেকনিক, যেটি হচ্ছে সেগমেন্টেশন। সেগমেন্টেশন টেকনিকটি আমার পেজিং এর সম্পূর্ণ বিপরীত। পেজিং এ আমরা কি করি, একটা ফিক্সড সাইজ ভ্যারিয়েবল লেন্থে আমরা যে কোনো পেজকে ডিভাইড করি, কিন্তু সেগমেন্টেশন আমাদের এরকম কোনো ইকুয়াল ডিভাইডেশন থাকে না। একটা বেস এবং লিমিট থাকে, যার উপর বেস করে আমাদের সেগমেন্টেশনে পার্টিশনিংটা হয়ে থাকে। সেগমেন্টেশন ভ্যারিয়েবল সাইজ পার্টিশনিং স্কিম সেকেন্ডারি মেমোরি এবং মেইন মেমোরি অসম আকারে পার্টিশনে বিভক্ত। সেগমেন্ট টেবিল হলো একটি টেবিল যা প্রক্রিয়ার প্রতিটি সেগমেন্টের তথ্য সংগ্রহ করে। পেজকে যেরকম আমরা বিভিন্ন টেবিলে ভাগ করি, সেগমেন্টেশনে আমরা কি করি, সেগমেন্ট টেবিলে ভাগ করি। এখানে আমরা একটা কি দেখতে পাচ্ছি, ডায়াগ্রাম দেখতে পাচ্ছি। পেজিং হোক আর সেগমেন্টেশন হোক, আমাদের মেইন টাস্ক হচ্ছে সিপিইউ আমাদের কাছে যেই রিকোয়েস্টটা করবে, ওই রিকোয়েস্টের ভিত্তিতে সিপিইউকে ওই প্রসেসটা অ্যালোকেট করা। ওই প্রসেসটা মেইন মেমোরির কোন অংশে আছে আমরা তাকে খুঁজে বের করে সিপিইউকে ওই প্রসেসটাকে বরাদ্দ করি। তাহলে সেগমেন্টেশনে কি হবে, সিপিইউ যেই রিকোয়েস্টটা করবে, এই লজিক্যাল অ্যাড্রেস স্পেসের ভিত্তিতে আমার সেগমেন্ট টেবিল থাকবে। সেগমেন্ট টেবিলে আমার কি থাকবে, লিমিট থাকবে, বেস থাকবে। অর্থাৎ ফিজিক্যাল মেমোরি, এই ফিজিক্যাল মেমোরিতে আমার কি আছে, একটা অ্যাড্রেস আছে, ধরে নিচ্ছি অ্যাড্রেস কত 100, এই অ্যাড্রেসটা কত 200। তাহলে এইখানে আমি একটা প্রসেস রাখলাম P1। এই প্রসেস P1 আমার এই মেইন মেমোরির কতটুকু জায়গা দখল করে আছে, 100 থেকে 2000, দ্যাট মিনস 1000 থেকে 2000। তাহলে এখানে জায়গা কতটুকু সে বরাদ্দ করে রেখেছে, 1000। তা এইখানে এই প্রসেসের জন্য আমার লিমিট কত হবে, লিমিট কত হবে 1000, এবং বেস কত হবে, যেহেতু 1000 থেকে শুরু 1000 হবে। যদি এমন হয় আমার অ্যাড্রেস শুরু 300 থেকে এবং শেষ হচ্ছে 340-তে, তাহলে আমার লিমিট কত হবে, লিমিট হবে 40, এবং আমার স্টার্টিং হবে কোথা থেকে, 300 থেকে।
এই হচ্ছে সেগমেন্টেশন। সেগমেন্টেশন টেবিল আমার কি থাকে, লিমিট থাকে এবং বেস থাকে। এখন আমরা আলোচনা করব সোয়াপিং নিয়ে। সোয়াপিং হলো মেমোরি ম্যানেজমেন্ট স্কিম, যাতে যে কোনো প্রক্রিয়া সাময়িকভাবে মেইন মেমোরি থেকে সেকেন্ডারি মেমোরিতে অদল বদল করা যায়, যাতে মেইন মেমোরি অন্যান্য প্রসেসের জন্য অ্যাভেলেবেল হয়। অর্থাৎ এমন হতে পারে আমাদের সিপিইউ কোনো একটা পেজের জন্য রিকোয়েস্ট করলো, ওই পেজটি আমাদের মেইন মেমোরিতে নেই। ওই পেজটি মেইন মেমোরিতে না থাকার অর্থ হচ্ছে এখন পেজ ফল্ট অকার হচ্ছে। তাহলে পেজ ফল্ট বলতে আমরা কি বুঝি? পেজ ফল্ট হচ্ছে সিপিইউ যখন কোনো প্রসেসের জন্য রিকোয়েস্ট করবে, ওই প্রসেসটি মেইন মেমোরিতে না থাকলে পেজ ফল্ট অকার হয়। যখন পেজ ফল্ট অকার হয় তখন আমরা কি করি, মেইন মেমোরিতে আনইউজেবল যেই প্রসেসটি আছে, অর্থাৎ যেই প্রসেসটি অনেকক্ষণ ধরে সিপিইউ ইউজ করছে না, ওই প্রসেসটিকে আমরা মেইন মেমোরি থেকে সেকেন্ডারি মেমোরিতে সোয়াপ করে দেই, বা সেকেন্ডারি মেমোরিতে তখন তাকে আমরা পাঠিয়ে দেই, এবং সিপিইউ যেই পেজের জন্য রিকোয়েস্ট করেছে সেকেন্ডারি মেমোরিতে থাকা ওই পেজটিকে আমরা কোথায় নিয়ে আসি, মেইন মেমোরিতে। তাহলে একটি প্রসেসকে আমরা মেইন মেমোরি থেকে সেকেন্ডারি মেমোরিতে পাঠিয়ে দিলাম এবং অপর প্রসেসটিকে আমরা সেকেন্ডারি থেকে মেইন মেমোরিতে নিয়ে আসলাম। এই যে ট্রান্সফরমেশন, এই ট্রান্সফরমেশনটিকে বলে সোয়াপিং। এই ট্রান্সফরমেশনের জন্য আমরা অনেক সময় বিভিন্ন ধরনের পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদম ইউজ করে থাকি। তাহলে সেকেন্ডারি মেমোরিতে যে জায়গা সোয়াপ আউট প্রক্রিয়া সংরক্ষণ করে তাকে সোয়াপ স্পেস বলে। সোয়াপিং এর ক্ষেত্রে দুইটি ঘটনা ঘটে থাকে, একটি হচ্ছে সোয়াপ ইন, অপরটি হচ্ছে সোয়াপ আউট। যে কোনো ব্যাকিং স্টোর, যেটাকে আমরা বিভিন্ন ডিস্ক বলতে পারি, ট্যাব ডিস্ক হতে পারে, এইখান থেকে যখন মেইন মেমোরি থেকে কোনো প্রসেসকে এই ব্যাকিং স্টোরে নিয়ে যাচ্ছি তাকে আমরা বলছি সোয়াপ আউট। যখন এই ব্যাকিং স্টোর থেকে প্রসেসকে আমরা মেইন মেমোরিতে নিয়ে আসছি তাকে বলি সোয়াপ ইন। সবশেষে আমরা আলোচনা করব পরীক্ষার প্রস্তুতি নিয়ে। অতি সংক্ষিপ্ত প্রশ্নে রয়েছে, ফ্র্যাগমেন্টেশন বলতে কি বোঝায়? ফ্র্যাগমেন্টেশন কত প্রকার ও কি কি? থ্রুপুট কি? মেমোরি ম্যানেজমেন্টের স্কিমগুলি কি কি? সোয়াপিং কি? মেমোরি ম্যানেজমেন্টের অন্তর্ভুক্ত কাজগুলো উল্লেখ করা। মেমোরি ম্যানেজমেন্ট বলতে কি বোঝায়? মেমোরি ম্যানেজমেন্টের রিকোয়ারমেন্টগুলো কি কি? এবার সংক্ষিপ্ত প্রশ্ন, মাল্টিপল পার্টিশন স্কিম কি? সিঙ্গেল, কন্টিজিয়াস এবং পার্টিশন অ্যালোকেশনের মধ্যে পার্থক্য লিখো। ফ্র্যাগমেন্টেশন কিভাবে সৃষ্টি হয়? ইন্টারনাল এবং এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশনের মধ্যে পার্থক্য। চিত্রসহ পেজ অ্যালোকেশন পদ্ধতি। পেজ টেবিলের কাজ কি? ইন্টারনাল এবং এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশনের বর্ণনা। ভার্চুয়াল মেমোরির প্রয়োজনীয়তা। সেগমেন্টেশন কি? ডিমান্ড পেজ অ্যালোকেশনের সুবিধা অসুবিধা। ফ্র্যাগমেন্টেশন দূরীকরণের একটি উপায়। রচনামূলক প্রশ্ন, মেমোরি ম্যানেজমেন্টের কার্যাবলী বর্ণনা করো। মাল্টিপল পার্টিশন অ্যালোকেশন বর্ণনা করো। থ্রুপুট কি? রিলোকেটেবল, ডাইনামিক্যালি রিলোকেটেবল পার্টিশন অ্যালোকেশন। সোয়াপিং প্রসেস। চিত্রসহ সেগমেন্টেড পেজ অ্যালোকেশন পদ্ধতি। সেগমেন্টেড অ্যালোকেশন পদ্ধতি। ডিমান্ড পেজিং এর সুবিধা অসুবিধা। কন্টিজিয়াস অ্যালোকেশন পদ্ধতি বর্ণনা। আজকের ক্লাস এই পর্যন্তই। এতক্ষণ আপনাদের সঙ্গে অপারেটিং সিস্টেম ক্লাসে আমি ছিলাম ঐশ্বর্য পান্ডে।